নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খোলা জানালা দিয়ে বয়ে আসছে মৃদু হাওয়া। বালিশে মাথা রেখে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়ছে। মাথার উপর জ্বলছে 100 পাওয়ারের লাইট। সারাদিন বই পড়তে পড়তে ভালো লাগছিল না, তাই রবীন্দ্রনাথের গল্প পড়ে মনটাকে ফ্রেশ করতে চাইছিলাম। 3 দিন সরকারি ছুটি হওয়া মেসের সকলে বাড়ি চলে গেছে। পরীক্ষার কারণে শুধু আমি একলা রয়ে গেছি বহুকালের পুরনো এই বাড়িটিতে। ঢাকার কাছে থাকার জন্য এর চেয়ে ভালো জায়গা খুঁজে পেলাম না। আমার বন্ধু মর্শেদ এখানে থাকে। ভাড়া তুলনামূলকভাবে কম হওয়ায় আমিও উঠে গেলাম। এই 2 তলা বাড়িটিতে আমি ছাড়া আর কেউ নেই। দারোয়ান আছে, গেটের কাছে থাকবে রাত 10টা পর্যন্ত। তারপর প্রধান ফটক বন্ধ করে আমাকে থাকতে হবে এই আলো এন ছায়ায় ভরা বাড়িটিতে। বাতাসের জোর বেশি, তাই জানালাটা বন্ধ করে দিলাম। তারপর আবার বই পড়তে লাগলাম। হঠাৎ কোন সংকেত না দিয়ে জানালাটা খুলে গেল। চমকে উঠলাম আমি, চমকে গেল আমার হৃদয়। বড় বড় চোখ করে আমি জানালার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তারপর 1 পা 2 পা করে জানালাটা বন্ধ করে সবে মাত্র বিছানায় উঠে বসেছি এমন সময় লাইট নিভে গেল। অন্ধকারে ডেকে গেল আমার চারিপাশ। বালিশের নিচ থেকে দিয়াশলাইটা বের করে মোম জ্বালিয়ে বসলাম। ভালো লাগছিল না। ভাবলাম নিচে গিয়ে দারোয়ানের সাথে কিছুক্ষণ গল্প করা যাক। গেটের কাছে গিয়ে দেখি দারোয়ান ঘুমে জিমুচ্ছে। কাছে গিয়ে বসলাম। আমাকে দেখে বলল, কোন সমস্যা হয়েছে? আমি বললাম না, এমনিতেই আপনার সাথে কথা বলতে মন চাইলো তাই চলে আসলাম। তারপর অনেকক্ষণ উনার সাথে কথা বললাম। যতবারই এই বাড়ি সম্পর্কে জানতে চেয়েছি ততবারই উনি প্রসঙ্গে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। জানতে পারলাম উনি আজ 20 বছর ধরে এই বাড়িটি দেখাশুনে করছে। এর মধ্যে অনেকেই এখানে এসেছে, কেউ বেশি থাকতে পারেনি, এমনকি মারাও গিয়েছে অনেকে, কিন্তু কেন এমন হয়েছে সেটা বলেন। জানতে চেয়েও ব্যর্থ হয়েছে। রাত 10টা বাজাতেই উনি আমাকে সাবধান করে চলে গেলেন। প্রধান ফটক বন্ধ করে আমি ঘরে এসে বসলাম। ভয় করছিল আমার, খুব ভয় করছিল। কারণ এখনো আসেনি। আজকের রাতটা আমার কাছে বেশ অভিশপ্ত মনে হলো। এই বাড়ির আদৌ কোন ঘটনা আমার জানা নেই, তবুও নিজ জ্ঞান থেকে বলতে পারি এই বাড়িটি কোন সাধারণ বাড়ি নয়। আজকের রাতের মতোই এটা একটা অভিশপ্ত বাড়ি। অশরীরদের বসত হয়তো এই বাড়িতেই আছে। আমি জানি না আমার জীবনে আজ কি করতে যাচ্ছে। ছাদের উপর কারা যেন হেঁটে চলছে। মনে হচ্ছে কোন দানবীয় পা বারবার আঘাত করছে ছাদের উপর। ইচ্ছে হচ্ছিল এই বাড়ি থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাই, কিন্তু তাও সম্ভব নয়। এর বাড়ির ছাদে আমার কখনো যাওয়া হয়নি। শুধু শুনেছি বাড়ির ছাদের গেট বন্ধ, কারো কাছে তার চাবি নেই। 4 তলায় একটা ঘর আছে তালাবদ্ধ, কে জানে সে খুকি আছে। দারোয়ানের মুখে শুনেছি সে ঘরের ভেতর কি আছে তা কেউ বলতে পাও না। শুধু এতটুকুই বলতে পাও সে ঘরের দরজা হঠাৎ কখনো কখনো মাঝরাতে খুলে, আর যেদিন খুলে সেদিনই কন্যা অঘটন ঘটে। ছাদে ওঠার সিঁড়ি ভেঙে ফেলা হয়েছে প্রথম যেদিন এ বাড়িতে আসলাম, সেদিনই আমার মনে একটা ভয় জন্মেছিল। এই বাড়িটি যতই খুঁটিয়ে দেখলাম ততই ভয় ভারতে লাগলো। আমার সাথে যারা ছিল সবাই চাকরি করে, তাই ওরা রাতে আসতো। সারাদিন আমি একা একা এর ভুত্তরে কুঠিরে পড়ে থাকতাম। সন্ধ্যার পরে যেন বাড়িটি ভয়ের কারখানা হয়ে যায়। অনেকবার মোর্শেদকে বলেছি এ কথা। মোর্শেদ বলেছে দেখে শুনে ভালো বাড়িতে চলে যাবে, তাছাড়া এত কম দামে ভাড়া তো আগে পেতে হবে। এমনিতে জায়গাটা শহর থেকে বাইরে। সন্ধ্যার পরে চারিদিক নীরব হয়ে যায়। আশেপাশে কোন জন বসতি নেই। কাঁচা রাস্তা ধরে 10 মিনিট হাঁটার পর পাকা সড়ক পাওয়া যাবে, কিন্তু এত রাতে গাড়ি পাওয়া যাবে কিনা সেটাই মুশকিলের ব্যাপার। তা যাই হোক, একবার চেষ্টা করে দেখি না কি করা যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বেজে 35 মিনিট। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম এবং খুব দ্রুত গতিতে অন্ধকারের পথ ধরে গিয়ে দাঁড়ালাম রাস্তার উপর। কিন্তু আমার আশা দুরাশায় পরিণত হলো যখন দেখলাম আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোন গাড়ি দেখা মিলল না। এদিকে ঝড়ো হাওয়ার সাথে সাথে বৃষ্টি পড়তে শুরু করলো, তাই দাঁড়িয়ে না থেকে আবার সেই বাড়িটির দিকে চলতে লাগলাম। আসার সময় দেখলাম কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে রাস্তার উপর। তার মানে আজ রাতে আর কারেন্ট আসবে না। যতদূর চোখ যায় শুধুই অন্ধকার।
কোথাও এক বিন্দু আলো নেই, কেবলই অন্ধকার। বাড়িটির সামনে এসে দাঁড়াতেই মনে হলো মৃত্যু যেন আমাকে হাত বাড়িয়ে ডাকছে। এক অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ চারিদিকে, যা কলিজার পানি পর্যন্ত শুকিয়ে দেয়। বিদ্যুৎ চমকানোর আলোয় ভুত্তরের পরিবেশ সৃষ্টি হয়েছে বাড়িটিতে। হালকা কুয়াশা জমেছে বাড়িটিকে ঘিরে, যেন হরর ছবির ভুত্তরে বাড়ি। প্রধান গেট খুলে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। ভিজে শরীর নিয়ে ঘরে প্রবেশ করলাম। আমার ঘর কবরের মতো অন্ধকার। যাওয়ার আগে মোমবাতিটা দিবি জ্বলছিল, এত তাড়াতাড়ি মোমবাতি শেষ হওয়ার কোন মানে খুঁজে পেলাম না। হেমন্তের রাত এমনিতেই অনেক বড়, কি করা যায় ভাবছি। পকেট থাকা মোবাইলটা বের করলাম। কারোর সাথে যোগাযোগ করলে মনটা হালকা হবে। ফোন করলাম মোর্শেদের কাছে, ওর মোবাইল বন্ধ। ফোন করলাম আমার এক শিক্ষকের কাছে, তিনি ঢাকাতেই থাকেন। এখানে একবার এসেছিল, সেদিনই আমাকে বলেছিল আমি যেন এই বাড়িটা ছেড়ে দিই। স্যারের কথা মতো আমি বাড়িটা ছেড়ে দিয়েছি। সামনের মাসের 1 তারিখে নতুন বাসায় উঠব। আজ বুঝতে পারছি স্যার কেন আমায় সেদিন বাড়িটা ছাড়তে বলেছিল। হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম, আমার কলিজাটা কেঁপে উঠল। তবে 4 তলার সেই ঘরের অজানা আমার বুক বুক কাঁপছে। কানে ভেসে আসছে পায়ের শব্দকে, যেন সিঁড়ি বেয়ে উপর থেকে নিচে নামছে। আমার ভয় আরো বেড়ে গেল। এদিকে ঝড়ের তাণ্ডব বেড়েই চলছে। অনেক কষ্টে স্যারকে ফোনে পাওয়া গেল। স্যারকে বললাম, স্যার আমি খুব সমস্যায় আছি, আমি জানি না আজ রাতে আমার জীবনে কি ঘটতে যাচ্ছে। লাইনটা কেটে গেল। আবার কল করতে গেলাম, ব্যালেন্স নেই। স্যার ফোন করলেন, রিসিভ করে বললাম সব ঘটনা খুলে বললাম। কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে স্যার ঠিক মতো কিছুই বুঝল না। লাইনটা আবার কেটে গেল। এবার নেটওয়ার্ক শূন্য মোবাইল হাতে আমি বসে রইলাম বিছানার উপর। মোমবাতি নেই, তাই মোবাইলের লাইট জ্বালিয়ে রেখেছি। তাতে সেটার ব্যাটারি খরচ হচ্ছে বেশি। হয়তো ঘণ্টাখানেকের মধ্যেই সেটাও বন্ধ হয়ে যাবে। ঝড় থামার কোন নামগন্ধ নেই। আমার ঘরের জানালাটা একবার বন্ধ হচ্ছে আর খুলছে। আমি সেটাকে বারবার বন্ধ করতে গিয়ে ব্যর্থ হয়েছি। চারিদিকে কেমন যেন এক ভয়ানক শব্দ হচ্ছিল। কোথাও কোন আলো নেই, শুধু মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোতে কিছুদূর দেখা যাচ্ছে। সত্যি সত্যি যা ভেবেছিলাম, ঘণ্টাখানেকের মধ্যেই মোবাইলটা বন্ধ হয়ে গেল। আমি অন্ধকারের কারাগারে বন্দী হয়ে গেলাম। হঠাৎ মনে হলো কে যেন চাপা সুরে কাঁদছে জানালার ওপাশে। আমি আস্তে আস্তে হেঁটে গেলাম, না কোথাও কেউ নেই। এমন সময় হৃদয়ে আতঙ্ক তুলে কে যেন আমার দরজায় নক করল। আমি তখন ভয়ে রীতিমতো কাঁপছি। আমার গলা দিয়ে কোন স্বর বেরোচ্ছে না। আমি দাঁড়িয়ে আছি ঘরের এক কোণে। একটা ইঁদুর আমার পাশ দিয়ে দৌড়ে গেল। আমি চিৎকার দিয়ে উঠলাম। দরজার ওপাশের আওয়াজটা থেমে গেল। খুব বড় বড় ইঁদুর ঘরের মধ্যে ছোটাছুটি করছে, যা আগে কখনো দেখতে পাইনি। আমার পায়ের পেছনে ভিজে ভিজে অনুভব করলাম। মোবাইলটাকে আবার চালু করলাম, ব্যাটারির লোড সিগন্যাল দিয়ে সেটা আলো জ্বালল। সেই আলোতে স্পষ্ট দেখলাম একটা ইঁদুর বড় এক টুকরো মাংস এনে আমার পায়ের কাছে বসে খাচ্ছে। আর তার রক্ত আমায় পায়ে এবং প্যান্টে লেগে বীজের ভাব তৈরি করেছে। এমন দৃশ্য আমি কোনোদিন দেখিনি, কোন বইতে পড়িও নি কখনো। ভয় আমাকে আবার গ্রাস করল। মোবাইলের আলো নিভে গেছে, সেই সাথে বাইরের ঝড়ও থেমে গেছে। চারিদিকে এক অদ্ভুত নীরবতা, শুধু মাঝে মাঝে নুপুরের সুর আর ছোটাছুটির শব্দ পাওয়া যাচ্ছিল। কারা যেন ফিস ফিস করছে বাতাসে ভেসে। আমার চোখের সামনে যেন হাজারো প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর তাদের চোখ, হাত, নখ, পা, চুল। চোখ বুঝলেই সেই একই দৃশ্য। ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলন্ত তরুণী, বড় বড় চোখ, জিহ্বা বেরিয়ে এসেছে মুখ থেকে, হাতে বড় বড় নখ। ঘরময় আগর বাতির গন্ধ, যেন কোন মোড়া লাশ আমার সামনে শুয়ে আছে। মনে হচ্ছে চারিদিকে রক্তের নদী, আমি তার মাঝে সাঁতার কাটছি। আমার সামনে পিছনে মৃত্যু তাড়া করছে। আমি চোখ বুঝতেও পারছি না, আবার মেলতেও পারছি না। এটা কি প্রচণ্ড ভয়ের কারণে মানসিক সমস্যা বৃদ্ধি পেয়েছে, নাকি সত্যি দেখছি কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমার মন আমি দুর্বল করিনি। যতটুকু সম্ভব শক্ত রাখার চেষ্টা করছি। আলো ছাড়া ঘড়ি দেখতে পারছিলাম না, তাই অনুমান করতে চাইলাম কটা বাজে। হতে পারে রাত 3টা কি 3:30-এর বেশি নয়। এখনো সকাল হতে অনেক দেরি। কাল সকালেই আমি এই অভিশপ্ত বাড়ি ত্যাগ করব। আর নয়, এখানে থাকলে নিশ্চিত মৃত্যু, এতে কোন সন্দেহ নেই। হঠাৎ কানে একটা শব্দ ভেসে এল। ভালো করে সেদিকে কান পাতলাম। কে যেন সিঁড়ি বেয়ে নেমে এল।
তারপর আস্তে আস্তে এদিকে হেঁটে আসছে। পায়ের শব্দটা নীরব শব্দকে ওহার মানিয়েছে। আমার দরজার কাছে এসে আওয়াজটা থামলো এবং দরজা নক করলো। আমি এবার সাহস হারালাম না। অন্ধকারে দরজার দিকে হেঁটে যেতে লাগলাম। আমার শরীরের সাথে কিছু একটা ধাক্কা খেল। হাত দিয়ে দেখি কার যেন পা ঝুলছে। মনে হচ্ছে ফ্যানের সাথে কোন তরুণী ফাঁসিতে ঝুলছে। আবার হাত বাড়িয়ে দেখি কিছুই নেই। আমার সাথে কি হচ্ছে এইসব আমি নিজেও জানি না। শুধু বুঝতে পারছি আলো না পেলে অন্ধকারে হার্টে অ্যাটাক করে যে কোন সময় আমি মারা যেতে পারি। অশিরির জন্য এটাই সার্থক। হেঁটে গিয়ে দরজা খুলে দিলাম। কি অদ্ভুত ব্যাপার, দরজার সামনে কেউ নেই, অথচ একটু আগেও আমি হেঁটে আসার শব্দ পেয়েছি। এমন সময় বাইরে বিদ্যুৎ চমকে উঠল। সেই আলোতে আমি দেখলাম আমার সামনে একটা বডি দাঁড়িয়ে আছে, সেটার গা থেকে আগরবাতির গন্ধ আসছে। মাথা নেই, পা দুটো বাঁকা, গায়ে সাদা কাপড়, আমার থেকে মাত্র 1 হাত দূরে, সাথে একটা তরুণী, চোখ দুটো তার বেরিয়ে আসতে চাইছে। গলায় কালো মোটা দাগ, চোখ দুটি সাদা, কোন মনি নেই, বাঁকা হয়ে পা দুটি ঘুরে আছে। আমার মনে হলো মৃত্যু যেন আমায় ছুঁয়ে ফেলেছে, আমি আর বাঁচতে পারবো না। এটাই বুঝি আমার জীবনের শেষ মুহূর্ত। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, আমি নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। দারোয়ান এসে আমাকে সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখে, তারপর বিছানায় এনে শুয়ে দেয়। গতকাল রাতের কথা মনে পড়তেই আতঙ্কে উঠলাম আবার। দুপুর নাগাদ সেই বাড়ি ত্যাগ করলাম, তারপর আর কোনোদিন সেই বাড়ির মুখী হয়নি। তার কয়েকদিন পরই শুনলাম বাড়ির দারোয়ান চাচা মারা গেছে। বাড়ির ভেতরেই তাকে মৃত্যু অবস্থায় পাওয়া যায়। এখন আর সেই বাড়িতে কেউ থাকে না, থাকে শুধু অন্য জগতের অশিরি। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন।